সম্প্রতি এক অন্যরকম মাতৃভাষা দিবসের সাক্ষী হলো শহর কলকাতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোনাগাছি সাহিত্য চর্চাকে স্বীকৃতি প্রদান করা হলো। ২১শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে একটি সাংস্কৃতিক কর্মসূচি ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করল সামাজিক সংগঠন উই আর দ্য কমন পিপল ও পদক্ষেপ সাহিত্য পত্রিকা। এই কর্মসূচিতে সম্মাননা জানানো হলো ৫ জন যৌনকর্মীকে, যারা শত প্রতিকূলতাকে অগ্রাহ্য করেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। এই দিন কথাকাব্যর সম্পাদিকা সপ্তদীপা অধিকারীর নতুন গ্রন্থ ধর্ষণের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী, কবি পিনাকি রায়, কবি চিত্রা লাহিড়ী, কবি সুদীপ্তা রায় মুখার্জি, সাংবাদিক অপূর্ব দাস, সাংবাদিক সুমন ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সূচনা করেন কবি অদিতি বসু রায়। এদিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিসর্জন, গোধূলি লগ্ন, টিএস ক্রিয়েশন, বেরঙিন কলম, প্রতিদ্বন্দ্বী ফেসবুক পেজ এবং অনুরণন সাংস্কৃতিক দলের সদস্যরা। আজকের দিনে ২১ তারিখেই একটা মানুষের মধ্যে ভাষা নিয়ে একটা হুজুগ দেখা যায়। মানে শুধু আজকের দিনেই হুজুগটা বেশ কিছু মানুষের দেখা যায়, মানে কেন বাকি দিনে না দেখে আজকের দিনে শুধু দেখা যায়, কারণটা কি? না, সেটার একটা ব্যাপার আছে। আমরা আমাদের বাবা মার জন্মদিন, আমাদের স্বামীর বা স্ত্রীর জন্মদিন পালন করি, মানে কি তাকে সারা বছর আমরা ভালোবাসি না? ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন পালন করি বলে কি তাকে সারা বছর ভালোবাসি না? সেদিন তাহলে কেক কাটি কেন সেদিন? এটা ঠিক না। একটা কোনো সবকিছুরই একটা নির্দিষ্ট দিন থাকে, বিশেষ করে উদযাপনের দিন। কিন্তু যেটা বুঝতে হবে, বাকি ৩৬৪ দিন যেমন আমার আচার আচরণের মধ্যে দিয়েই বোঝা যায় যে আমি আমার কন্যাকে বাকি ৩৬৪ দিনও সমান ভালোবাসি। হ্যাঁ, ওই একটি বিশেষ দিন, তার জন্মদিনে আমি কেকটা কাটলাম, কেক আনালাম, তাকে দিয়ে কেক কাটালাম, ছবি তুললাম, এখন ফেসবুকে পোস্ট করলাম, কিন্তু বাকি ৩৬৪ দিনও আমার ভালোবাসাটা বোঝা যায়। সেইটে এবারে সেটা মা বাবার জন্মদিনের ক্ষেত্রেও সত্যি, মা বাবার মৃত্যুদিনের ক্ষেত্রেও সত্যি। কিন্তু আমি মা বাবার মৃত্যুদিনে তাকে স্মরণ করলাম, তারপর তারা যে জীবনাদর্শ মানে বহন করে নিয়ে গেছেন এবং সেটাকে আমি স্মরণ করলাম, কিন্তু তার বাকি ৩৬৪ দিন তার ঠিক বিপরীত কাজ করি, তাহলে তো সেই দিনটারও কোনো অর্থ থাকে না। ঠিক সেরকমই ভাষারও বাকি ৩৬৪ দিনও আমরা যেন সেই ভাষা সচেতনতা রাখি। তার মানে আবার এই নয় যে এই যেমন সঞ্চালক শুরুতেই চিত্রা লাহিড়ীর প্রসঙ্গে বললেন, আমি আপনার অ্যাচিভমেন্টকে অস্বীকার করছি না। এখন এই কৃতিত্ব না বলে অ্যাচিভমেন্ট বলেছে, এই বলেই বাংলা ভাষা রসাতলে গেল, হায় হায় কি হবে? এত স্পর্শকাতরতার কোনো মানে নেই। হ্যাঁ, ওটা এখন আমাদের একটা মিশ্রতা চলে এসেছে। এটা মানে অস্বীকার করে, জোর করে অস্বীকার করার কোনো উপায় নেই। তা বলে হ্যাঁ, নিশ্চয়ই কিছু ক্ষেত্রে যেমন খুব সাধারণ কিছু প্রয়োগ একটু সচেতন হওয়াই যায়। আমার হাতে এখন টাইম নেই, কেন? সময় কথাটা তো বলতে খুব কষ্ট হয় এমন না। তাই বা ফলে না বলে বাট কেন? হ্যাঁ, সো কেন? কিন্তু না বলে বাট কেন? এইগুলো তো একটু সচেতনতার ব্যাপার তো থাকেই, যে নিজের ভাষাকে এমন যদি হতো যে সেই ভাষার কোনো শব্দ, সেই যে বস্তুটার বা সেই ভাবটার প্রকাশ করার মতো কোনো শব্দ আমার ভাষায় নেই, সেটা আলাদা কথা। আমরা কি এখন চেয়ারকে কেদারা বলবো? নিশ্চয়ই না। আসন বলবো? আসন পেতে দিলাম। আসন পেতে দেওয়া আর চেয়ার পেতে দেওয়া তো দুটো তো একও নয় আমার। ফলে তো অর্থগত বিভ্রান্তি সৃষ্টি হবে। ফলে একটু সচেতনতার জায়গা তো থাকেই। আরো একটা যেটা বলছি, যেটা আমি মঞ্চের ওপরেও বললাম, এই যে ইংলিশ মিডিয়াম এইসব নিয়ে, এগুলো আমাদের এগুলো শহুরে সমস্যা। হ্যাঁ, শহুরে সমস্যা। আমি টিভিতে একটি বাচ্চা মেয়ে, কত হবে, 9-10 পরে হবে, তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে তোমার বাবা কি করেন? সে বলেছিল কৃষিকার্য করে। কৃষিকার্য, আমার মনে হয়েছিল সে কমল কুমারের ভাষা বুঝবে, বঙ্কিমচন্দ্রের ভাষা বুঝবে। এটা ওই শহরের 2%-3% মানুষের এই সংকট দিয়ে গোটা চিত্রটা দেখার দরকার নেই। যে কারণে আমি ওখানে বললাম যে এই যে প্রান্তিক মানুষরা, যাদের কাছে বাংলা ভাষাটা কোনো বেছে নেওয়ার ব্যাপার না, কোনো চয়েস না, বাংলা ভাষাটাতে তারা জীবনযাপন করে, তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা এই শহুরে মানুষ সেজে গুজে একটা মঞ্চ খাটিয়ে অনুষ্ঠান করছি।
এটা শেষ পর্যন্ত শৌখিনতা হয়ে থেকে যায়। যদি আমরা তাদেরকেও যুক্ত করতে না পারি আমাদের এই উদ্যোগে, তাদের কাছে শিখতে না পারি, তাদেরকে শেখাতে যাওয়ার কথা বলছি না, তাদেরকে সচেতন করতে যাওয়ার কোনো দরকার নেই। বাংলা এবং শিকড়, বাংলা সংস্কৃতি এ আমরা তাদের কাছে নতজানু হয়ে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই চেতনাটাও আগে আসা দরকার। তাহলে একটা ফলে না বলে সো বললে এমন কিছু ক্ষতি হবে না। আচ্ছা, শেষ প্রশ্ন একটা নেবো যে এই যে এখন ডিজিটাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে সবাই পাঠক সবাই লেখক, এটাকে কি চোখে দেখছেন আপনি, কিভাবে দেখছেন? মানে আসলে প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রগতিতে এটা সবসময় দেখেছি আমি, আমার মনে হয়েছে আর কি, যে যখনই যেটা খুব সহজ হয়ে যায় আসলে তখনই সেটা সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এখন যে কেউ মানে আক্ষরিক অর্থে যে কেউ তার একটি ফেসবুক প্রোফাইল খুলে কবিতা না মধ্যেও কোনো বস্তু একটি পোস্ট করতে পারে। এটা কেন জিজ্ঞাসা করলে তোর বাবার কি, এটাই উত্তর আসবে, আসাই উচিত। কারণ তার স্মার্টফোন, তার প্রোফাইল, তার ডেটা, সে কি লিখবে, সে তো সেই ঈশ্বর লিখবে না গড লিখবে না কবিতা লিখবে না দৈনিক বাজারের ফর্দটাই চেপে দেবে, তার সিদ্ধান্ত। ফলে যারা সত্যি সত্যি লেখালেখিটা করতে চায়, লেখালেখিটাকে সাধনা হিসেবে নিতে চায়, লেখার চর্চাটা রাখতে চায়, পড়ার মাধ্যমে, নিজের লেখাকে সন্দেহ করার মাধ্যমে, তাদের কাজটা আরো খুব কঠিন হয়ে গেছে। এটা একদিক থেকে ভালোই হয়েছে যে এখন যে কেউ লিখতে পারে। এতে যারা সত্যিকারের লিখতে চায় তাদের লেখার সেই জেদ আছে কিনা এটাও একটা পরীক্ষা দিতে হবে। যে দিনটা বিশেষভাবে পালন হচ্ছে সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু আরো যে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানে এটা কতটা প্রভাব ফেলছে মানুষের কাছে? দেখুন, সাধারণ মানুষ কতটা আকর্ষিত হচ্ছেন সেটা আমরা তাদের রোজকার দৈনন্দিন জীবনযাত্রা থেকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এই রোজকার দৈনন্দিন জীবনযাত্রায় বাংলার ব্যবহারটা যাতে বাড়ানো যায়, স্কুল কলেজে যাতে যেখানে ইংলিশ মিডিয়াম পড়ানো হচ্ছে পাঠ্যসূচিতে বাংলা ব্যাপারটা যদি বাড়ানো যায়, আমরা সেটা খুব দরকারি এবং বাংলা চর্চাটা খুব দরকার। না হলে এটা ক্রমশ একটা ওই সরে যাওয়া ভাষার দিকে চলে যেতে পারে। আমাদের চর্চা করছি, আমরা যারা চর্চা করছি, আমরা বাংলা ভাষা নিয়ে চর্চা করি বলে চর্চা করছি। আমরা এই দিন থাকতে পারি না, বাড়িতে বসে বেরিয়ে আসি কিছু বলবার জন্য, কিছু শুনবার জন্য, এটা স্বাভাবিক। কিন্তু বৃহত্তর পরিবেশে যদি আপনাকে যারা আসছে, যারা আগামী দিনের যারা মানুষ, তাদেরকে যদি আপনাকে ভাষার সঙ্গে পরিচয় করাতে হয়, সেটা খুব দরকারি। সেটা দরকার ঘর থেকেই উঠে আসা দরকার, সেটা তাদেরকে সেই পরিবেশটা দেওয়ার দরকার। তাদের হাতে গল্প বই, কবিতার বই, বাংলা ভাষার বই দেওয়ার দরকার। বাঙালির কাছে এখন বাংলা ভাষা কি সেই সম্মানটা এখনো পাচ্ছে, নাকি সেই সম্মান থেকে দূরে চলে যাচ্ছে বাঙালির কাছে বাংলা ভাষা? আপনি যে কোনো সাহিত্য সভায় যদি যান, তাহলে আপনি একটা দৃশ্য দেখতে পাবেন যে কিছু সিলেক্টেড মানুষ আছেন যারা মোটামুটি 60-এর ওপর মানুষ ওখানে বসে আছেন। ইয়ং জেনারেশন কেউ নেই, খুব কম। মানে যদি 10টা লোক থাকে তবে একটা ইয়ং থাকবে কিনা সন্দেহ। আমি যেসব প্রোগ্রামগুলোতে যাই সবই, মানে সেখানে আমি হচ্ছে সব থেকে কম বয়সী মানুষ। হ্যাঁ, এবং সেখানে সবাই বয়স্ক। এই আমি একটু পরে চলে যাবো ভারত সভা হলে, ওখানে প্রোগ্রাম আছে, বিকেল 4টা থেকে প্রোগ্রাম আছে। আমি চাইছিলাম যেখানে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো যাই হোক, সেখানেও মানে যার সঙ্গে আমার কথা হলো, অরুণ ভট্টাচার্য, হরিদেবপুরে থাকেন, তা ওনার আকিঞ্চন পত্রিকা, 80 এর বয়স। এবং ভারত সভা হলে যারা মেম্বার আছেন যদি যান তাহলে দেখবেন সব বয়স্ক, সবাই বয়স্ক। এই ঘটনাগুলোকে বুঝতে হবে। এই ঘটনাগুলো এটাই বোঝাচ্ছে যে ভাষার চর্চাটা কোন দিকটা আমরা রাখছি। নতুন জেনারেশনকে উঠিয়ে আনতে গেলে, নতুন জেনারেশনের চর্চাটাকে রাখতে গেলে সেটাকে ঘরের মধ্যে থেকেই আনতে হবে। বাংলা ভাষায় ভালো বই, ভালো সাহিত্য, সেগুলো তাদেরকে পড়াতে হবে, তাদেরকে দিতে হবে, হাতে তুলে দিতে হবে। তারা ওই নিজের ভাষার প্রতি অনুরাগটা, ভালোবাসাটা যেন বজায় থাকে। এটা তো চেনের মতন। আমরা তো দেখি পাখির বাচ্চা কেরকম করে পাখির বাচ্চাকে খাওয়ায়, শেখায়, পড়ানো শেখায়। তা আমরা আমাদের ভাষা চর্চাটাকে
সেই আগামী জেনারেশনের কাছে পৌঁছে দিতে হবে। এটা বাড়ির মা বাবাকে বুঝতে হবে যে এরা দরকার। আমি বলছি না যে পুরোপুরি অন্ধকারময় দিক, হ্যাঁ সবসময় আলো আছে। কিছু মানুষ এখনো আছেন যারা ছেলে মেয়েদের হাতে বাংলা বই তুলে দেন, নাহলে বইমেলা অত ভিড় শুধুমাত্র খাওয়ার স্টলের জন্য হয় না। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে ব্যাপারটা বাড়ানো দরকার, অনেকটাই বাড়ানো দরকার। এখনকার যে বিষয়টা খুব লক্ষ্য করা যাচ্ছে যে বাংলা ভাষাটা আসে না, এটা খুব গর্ব করে বলতে শোনা যাচ্ছে বহুজনকে। মানে এই দিনটা মানে মানে এটা কি এখন মানে দেখতে হচ্ছে, মানে কেন এটা এরকম কেন করছে? এটা 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 একটা মানে আমি বলবো একটা মানে আমার না জানাটাকে যদি একটা হিপোক্রেসি জায়গায় নিয়ে চলে আসি, এই জায়গাটা সেই রকম। সংস্কৃত বলুন, বাংলা বলুন, আপনি ফার্সি, উর্দু, আরবি ভাষা, হ্যাঁ স্প্যানিশ ভাষা শেখার এখন খুব চল হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ভাষা প্রত্যেকেরই একটা সম্পদ আছে। সেখানে আপনি যদি যত ভেতরে ডুব দেবেন, তত তার ভেতর থেকে আপনি মণিরত্ন পেয়ে যাবেন। আমরা বাংলার মণিরত্নটাকে ছাড়বো কেন? নিশ্চয়ই আমরা বাইরে থেকে নিয়ে আসবো। এরকমই চেঞ্জ হয়। আমরা কেদারা পাল্টে চেয়ার বানিয়েছি, হ্যাঁ সেটা এমনি এমনি হয়নি, কিন্তু টেবিল বানিয়েছি, এটা এমনি এমনি হয়নি। কিন্তু আমাদের ওই নিজের ভাষাটাকে ছেড়ে দেবো না, আমরা দুটোই রাখবো। আমরা একটা ভাষায় শিখতেই পারি, কিন্তু আর একটা ভাষা আমার সঙ্গে সাংঘাতিক। আমি হিন্দি শিখবো, ইংরেজি শিখবো, বাংলাটাকে নিয়ে চলবো। এই যে আজকের দিনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ভাবে প্রচার হচ্ছে, এটা বাঙালির কাছে কতটা পৌঁছাচ্ছে, মানে কিছুটা কি effect ফেলছে? আসলে কি জানো তো, সব আমাদের বাঙালিদের মধ্যে না মানে প্রচুর ভালো লাগা, ভালোবাসা, সবাইকে নিয়ে থাকা, মানে মানে বেশ মাঝে মাঝে আমরা কিছু একটা করছি, এগুলো যে আছে এগুলো থাকলে ভালোই লাগে। আমি একটু সবসময় কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমি থাকার পক্ষে। তা এরা যে যা কিছু করছে, যদি সবটার মধ্যে যদি একটা সৌন্দর্য থাকে, তাহলে ক্ষতি কি করুক না সবাই মিলে। আচ্ছা, আপনার লেখালেখির শুরুটা নিয়ে একটু শুনবো। মানে এই লেখালেখির শুরু কিভাবে, তারপরে এই যে এত লেখা, মানে এই শুরুর দিকটা নিয়ে শুনবো। আমার লেখা যদি বলি তাহলে তোমায় তো বলবো, আমার প্রথম লেখা হয়েছিল আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি। সেই সময়তে আমার লেখা, তারপর থেকে লিখে আসছি। আর এখনো লিখি, মানে লিখি আমার। তবে একটা কথা ঠিক যে আমি একটা জায়গাতে পৌঁছে গেছি, তো একটা বয়সের ভার, এতদিন ধরে এটার সঙ্গে যুক্ত, আমি বেশ আছি, বললাম সবাইকে নিয়ে বেশ আছি। সম্প্রতি আপনি কয়েকদিন আগে বিদেশে কোথাও একটা গেছিলেন শুনলাম, বাইরে কোথাও একটা গেছিলেন বিদেশে, হ্যাঁ সেই অভিজ্ঞতা নিয়ে কিছু বলেন। ওইটা বলছিলাম, ওইটাই এতক্ষণ ধরে এখানে বললাম। ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, কারণ জার্মানির ফ্রাঙ্কফুর্টে ওটা কিন্তু হয় তোমার প্রত্যেক বছর বুক ফেয়ার, ওটা হ্যাঁ মানে ওয়ার্ল্ড মানে আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা, সেটা ওখানে হয়। তো আমাকে ওরা আমন্ত্রণ করেছিল। আমার আমন্ত্রণটা হয় এইভাবে যে তোমার যেটা হচ্ছে আমাদের সাহিত্য একাডেমি, দিল্লির সাহিত্য একাডেমি, আর ওখানকার তোমার মানে জার্মানির ওদের মানে কোলাবারেটে এগুলো করা হয়। তো ওরা আমাকে আমন্ত্রণ করেছিল ভারতীয় সাহিত্যিক হিসাবে। তা আমি ওখানে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু সেইখানে একটা অদ্ভুত ব্যাপার যে আমার সামনে সবাই তো ছিল যারা, তারা সমস্ত ইউরোপিয়ান। ওখানে কেউ বাংলা বলে কিছু জায়গা আছে বা ভারতবর্ষ বলে জায়গা আছে এটা থাকে না। হতেই পারে, এটা আমরাও কি সব জানি? আমরা তো ওদের সবকিছু জানি না, এটা হতেই পারে, ওরা আমার জানেই না। কিন্তু আমি গিয়েছি, আমার সামনে ওরা বসে আছে শুনবে বলে। তো আমি ওখানে গিয়ে প্রথম তো আমাকে ওরা অনেকগুলো প্রশ্ন করেছিল, তার উত্তর দিয়েছি। এমন উত্তর দিয়েছি যে ওরা মানে সবই ইংরেজিতে বলেছি, কিন্তু এমন বলেছি যেন আপনার প্রিয় লেখক কে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমাদের মধুসূদন দত্ত। প্রথমে আমি তার নামটা বলে দিলাম, তারপরে মনে পড়ে, তারপরে হ্যাঁ, তারপরে তো আমরা তো তিনজন বিখ্যাত লেখক। আমি কিন্তু বলে যাচ্ছি ঠিক এইভাবে, হ্যাঁ আমি সব এগুলো। তারপরে সব শেষে গিয়ে আমি যেটা বললাম, সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তা ওরা বেশ এইগুলো দেখে না, ওরা খুব মজা পেয়েছে আমার সঙ্গে কথাগুলো বলতে।
এবং আমি যখন একটা কবিতা, আমি যখন বললাম যে আমি মাতৃভাষায় একটা কবিতা আমি পড়বো, তোমরা বুঝবে না কিন্তু আমি পড়বো, আমি প্রথম কথাটা আমি মাতৃভাষা যে জন্মেছি এটা আমি পড়বো। তা আমি তখন একটা ছোট্ট, আমি বলবো কবিতাটা, ছোট্ট কবিতা একটা, আমি তখন বললাম একটু একটু মানে হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে যাতে ওরা মজা পায় সেটাই বললাম। ডানাটা বদলে ফেলো, তুমিও তো নও মৌমাছি, দুহাত দুপাশে মেলো, দেখো আমি ওই হাতে আছি, ওই হাতে আছি বলা ভালো, সূর্যটা ডুবে গেলে জলে, তুমি আমি অন্ধকার কালো, মুঠো জোড়া আলোর কবলে। এইটা পড়ার পরে না ওদের খুব ভালো লেগে গেছে। এবার আমি যখন এরপরে ইংরেজি কবিতাগুলো পড়লাম, বলছে আপনি সব আপনার মাতৃভাষায় পড়লেন না কেন? আমাদের খুব ভালো লেগেছে, গানে মানে শ্রুতিতে ভালো লেগেছে। এবং আমি তখন খুব ভালো করে একটা ব্যাপার, তখন তো আমরা যা জেনেই গেছি যে ইউনেস্কো থেকে মানে ওই যে বললাম মানে বলে দিয়েছে, লিখে দেয়নি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা হচ্ছে এই সুললিত এই ভাষাটা, সুন্দর ভাষা। তো সেখানে গিয়ে এই যে একটা পেলাম, আমার না তখন আমার এত ভালো লাগছে ব্যাপারটা, আমার খালি মনে হচ্ছে কি যে আমি এইখানে এইভাবে, অথচ আসল যে মানুষটা সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, যাদের সঙ্গে কাজ করেছি, যাদের সঙ্গে এমনি, কিন্তু আমি কিন্তু এই যে ভাষা শহীদ স্মারক সমিতি, এটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তার প্রথম দিন 26 বছর ধরে, প্রথম দিনই থেকেই সুনীল দা প্রেসিডেন্ট, আমি সাধারণ সম্পাদক, সুনীল দা সভাপতি, আমি সাধারণ সম্পাদক। সুনীল দা চলে যাওয়ার পরে তারপরে শঙ্খদাকে বললাম, শঙ্খদা হয়ে গেল, শঙ্খদাও 10 বছর ছিলেন, তার শঙ্খদার পরে এখন বিভাস চক্রবর্তী 26 বছর ধরে। কিন্তু আমরা কার্জন পার্ক এখন নাম নয়, কার্জন পার্কের নাম হচ্ছে এখন ভাষা উদ্যান, একদম বাংলায় আমাদের ভাষার জন্য, আমাদের জন্য এত কিছু করছি। দেখা যাক যতদিন নাম, আমি আমার একটা ব্যাপার আছে, আমি কোনোখান থেকে যদি বেড়াতে যাই বা কোথাও কাছে আসছি, আমি প্রথমে দুটো পা দিয়ে আমরা নামি না, একটা পা রেখে একটা পা নামাই, ওই একটা পা নামিয়েই আমি বলে উঠি এই দেশেতেই জন্ম, এই দেশেতেই মরি, একদম। এবং আমি কিন্তু বাংলাতেই কথা বলি, নিজে শব্দ বলিও না। এমনকি আমি যে মানে ব্যাংকে যাই টাকা তুলতে, আমি জানো লোক যাই, সব বাংলায় লেখা থাকে। ধরো আমি, আমার দরকার হচ্ছে ধরো 4,000 টাকা দরকার, ওখানে কিন্তু বাংলাতেই লেখা থাকবে 4,000 টাকা মাত্র। আমি সব বাংলায় কাজ করি। বাঙালির কাছে বাংলা ভাষা কি এখনো যথাযথ সম্মান পাচ্ছে, কি মনে করেন আপনি? এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে, আজকাল বইমেলার বিভিন্ন উৎসবে দেখলাম এই নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু শত হলো মাতৃভাষা, মাতৃভাষা আমরা কি মায়ের অবমাননা করতে পারি? ভাষাটাও তো আমার মা, মাতৃভাষাটাও তো আমার মা, তার অবমাননা আমরা করতে পারি না। হয়তো ব্যবহারিক প্রয়োজনে, প্রয়োজনে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে হয়তো ভাষাটা একটু মানে কতটা গুরুত্ব পাচ্ছে না। কিন্তু আজকে যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করছেন, সেখানে সাহিত্য, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রচনা করাটাও যেরকম গুরুত্ব, আবার এটাও দেখতে হবে এটাকে একটা যাতে শক্তিশালী হয়। পৃথিবীর অন্যান্য দেশে, রাশিয়াতে হোক, জার্মান বা ফ্রান্সে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যখন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে কিন্তু ইংরাজিতে পড়ছে না, সে তার মাতৃভাষাতেই পড়ছে। আমাদের দেশে এই জায়গাটা একটা ঘাটতি রয়েছে, আমরা বাংলায় পড়তে পারছি না। তাই এই যে প্রয়োজনীয় ভাষা তৈরি করে দিতে হবে বাংলাকে, যদি সেই জায়গায় ভাষাটাকে ততটাই শক্তিশালী করতে পারি যে আমরা যে কোনো প্রয়োজন আমরা মাতৃভাষা দিয়ে মেটাতে পারছি, তখন দেখা যাবে যে এই ভাষা প্রায় বিশ্ব জয় করে নিয়েছে। এই যে বাংলা ভাষা না জানাটা, কিন্তু অনেকে গর্বের সাথে বলেন যে আমার বাংলাটা ঠিক আসে না, এরকম অনেক কিছু শোনা যায়, দেখা যায় এখন বিভিন্ন লেখাই নিয়ে হচ্ছে। মানে এই যে বাংলা ভাষাটা না জানাটা একটা গর্বের সাথে মানুষ বলছে, এই দিনটা আজকে কেন দেখতে হচ্ছে? এটা অবক্ষয় তো আজকে সমাজের সর্বক্ষেত্রে, এটাও অবক্ষয়েরই একটা প্রতিফলন। যে মাকে ভুলে যাওয়া, মাতৃভাষাকে ভুলে যাওয়া মানে মাকে ভুলে যাওয়া। যারা করছে, আমার ধারণা একটা স্বল্প সংখ্যক করছে, অধিক সংখ্যক করছেন। যারা করছেন আগামী দিনে তাদের মূল্য চুকাতে হবে। এটা হয় না, মাতৃভাষার কোনো বিকল্প হয় না। আজকে মাতৃভাষার মাধ্যমে কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন, সত্যজিৎ রায়, প্রত্যেকে তো মাতৃভাষার মাধ্যমেই কাজ করে হয়েছে। প্রেমচাঁদ মুন্সি বাংলায় লিখতে আসেনি, তিনি হিন্দিতে লিখে প্রেমচাঁদ মুন্সি হয়েছেন।
মাতৃভাষা মানে তো শুধু বাংলা না, প্রত্যেক মানুষ তার যে মাতৃভাষা তার প্রচার তাকে শক্তিশালী করার কাজ করবে। আজকে সেই শপথ নেওয়ারই দিন। তাই বাঙালি বাংলাই বলবে, বাংলায় তার অনুভূতি প্রকাশ করবে, বাংলায় স্বপ্ন দেখবে, বাংলাকে আরো শক্তিশালী করার চেষ্টা করবে। সেটাই আজকে সেই শপথ নেওয়ারই তো দিন আজকে। কয়েকটা আমি অনুষ্ঠানে গিয়ে কবিতা আবৃত্তি করলাম, বক্তৃতা দিলাম, তার মধ্যে তো শেষ নয়। এই প্রক্রিয়াটা সারাটা বছর ধরে এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আচ্ছা, অন্য কোনো ভাষার জন্য বা অন্য যে কোনো কারণে বাংলা ভাষা কি কোণঠাসা হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষা কোণঠাসা হচ্ছে আমি সে কথা বলবো না, কারণ এপার বাংলায় যেরকম বাংলার চর্চা, এই যে আজকে এতগুলো যে লিটল ম্যাগাজিনের হয়েছে, আজকে যখন তাদের সমাজে মানুষের জীবন ধারণের প্রশ্নে লড়াইটা যে কঠিন থেকে কঠিনতর হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও যে এতগুলো মানুষ এই বাংলা ভাষার চর্চা করছে, চর্চার মধ্যে থেকেই তো উন্নতিটা ঘটবে। এটা দেখে আমি ওই কথা বলবো না, হতাশ হওয়ার কিছু নেই। কোথাও কোথাও হয়তো ওই আবারও বলছি যে তার পেশার তাগিদে, জীবন ধারণের তাগিদে মনে হচ্ছে হিন্দিটায় বোধহয় এগিয়ে আসছে, ইংরাজিটায় এগিয়ে আসছে। এটা একটা সাময়িক, আমার ধারণা এটা কেটে যাবে, আবার বাংলা ভাষা তার সমমহিমা প্রতিষ্ঠা হবে। কিন্তু আবারও একটা কথা, এই ভাষাকে শক্তিশালী করার প্রকার উদ্যোগ নিতে হবে আমাদের। এটা অন্য কেউ নেবে না, তো আমাদের বাঙালিদেরই এটা করতে হবে। শ্যামবাজার পাঁচমাথা মোড়ে কি অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একদম মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেটের পাশেই কিন্তু দুপুর 2টো থেকে রাত 8টা অব্দি চলছে এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অন্যতম উদ্যোগ থেকে পেয়ে গেছি আমরা শুভজিৎ দত্তকে। স্বাগত আলাপ। নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে আসার জন্য। আচ্ছা, আজকের যে অনুষ্ঠান এই সম্বন্ধে কিছু শুনতে চাই। অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের শহীদ দিবস পরবর্তীতে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়। কিন্তু যে কারণেই হোক না কেন, এটা একটা জিনিস অস্বীকার করার জায়গা নেই যে পৃথিবীতে ভাষার ভিত্তিতে একমাত্র স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, এবং সেই ভাষাটা আমারও ভাষা, বাংলা ভাষা। তো সেই ভাষাকে সমর্থন জানিয়ে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সারা পৃথিবীতেই হচ্ছে কম বেশি, আমরাও তাকে সলিডারিটি জানিয়ে এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের মতো করে তারা সংগতি জানাচ্ছি এই কর্মসূচির কথা। এই অনুষ্ঠানের সাথে দেখছি পাশে লিটল ম্যাগাজিনের বেশ কিছু স্টল, যে সুন্দর করে রাস্তার পাশে সাজানো রয়েছে, বহু লিটল ম্যাগাজিন বসেছে, এই সম্বন্ধে কিছু বলুন। আমরা এই প্রোগ্রামটাতে বিকল্প ধারার চিন্তাকে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখি এখানে যেমন আপনারা দেখেছেন যে যৌনকর্মীরা এসছেন, যারা সাহিত্য চর্চা করছেন দীর্ঘদিন ধরে, পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করে মেন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি দাঁড়িয়ে বিকল্প মিডিয়ার চিন্তা ভাবনা, বিকল্প সাহিত্যের চিন্তা ভাবনাকে ক্যারি আউট করছে, সেই লিটল ম্যাগাজিনদেরকেও সলিডারিটি জানাতে রাখা হয়েছে। তারা এসছেন, তারা সংগতি জানাচ্ছেন। আমরা চাইছি সাহিত্য চেতনার বিভিন্ন দিক, যে ডাইমেনশনটা মেন স্ট্রিম মিডিয়া তৈরি করছে, তার বাইরেও যে বিকল্প সাহিত্যের ধারা আছে, সেটা মানুষ অব্দি পৌঁছাক, সেটুকুই আমরা সাথে সহযোগিতা করার চেষ্টা করি। আচ্ছা, মানে প্রতি বছরই কি আপনার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে? আমাদের বিগত 2 বছর ধরে হচ্ছে। গত বছর ছোট আকারে হয়েছিল। গত বছর আমরা 21 জন মহিলা কবির লেখা নিয়ে, যাদেরকে মানুষ ভুলে গেছে, এই অঞ্চলে একটা চিত্র প্রদর্শনী করেছিলাম। সেটা লিটল ম্যাগাজিন মেলা ছিল না, ছোট একটা সভা হয়েছিল, খুব বড় আকারে, খুব বেশিক্ষণের সভা আমরা করিনি। এবছরটা একটু ব্যপ্ত আকারে হয়েছে। এর আগে আমরা যৌথভাবে অন্য সংগঠনের সাথে করতাম, কিন্তু সব জায়গায় রাজনৈতিক গ্রাস এসে যাওয়ার ফলে একসাথে চলা হয়তো সবসময় সম্ভব হয় না। তার জন্য তারা তাদের মতো করে করছে, আমরা বিগত বছর থেকে আমাদের মতো করে এই প্রতি বছরই অন্য বিকল্প কিছু পদ দিয়ে, বিকল্প কিছু ভাবনা দিয়ে আপনার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের 2 বছর হচ্ছে। গত বছর আমরা এমন মহিলা কবিদেরকে প্রজেক্ট করেছিলাম যাদের লেখা মানুষ হয়তো সেভাবে পড়েননি বা ভুলে গেছেন, তাদের লেখা নিয়ে এই পুরো অঞ্চল জুড়ে একটা চিত্র প্রদর্শনী আমরা গত বছর করেছিলাম। এবং এবছর আমরা পঞ্চকন্যা সম্মাননার মাধ্যমে আমরা 5 জন যৌনকর্মী যারা সাহিত্য চর্চা করছে তাদেরকে সম্মাননা জানালাম। আমরা চেষ্টা করছি যে বিকল্প পথে যারা সাহিত্য সংস্কৃতির চর্চা করছেন বা করেছেন, তাদেরকে হাইলাইট করেই আজকের দিনটা উদযাপন করা। ধন্যবাদ। রাস্তায় যানবাহন চলছে, রাস্তার ব্যস্ততা, ঠিক তার মধ্যে 21শে ফেব্রুয়ারি রাত 8টা অবধি চলছে এই লিটল ম্যাগাজিনের মেলা। আমরা কিছু স্টলে যাবো, দেখে নেবো যে কি পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে। আমাদের সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনে সুচেতন স্টলটার নাম। এখানে বই আছে, ভরসার উপর স্টল, ভরসার বিভিন্ন, এটা ভরসা মানে যারা
একটু দুর্বল বাচ্চা, তাদেরকে নিয়ে ভরসা করে আমাদের একটি সংস্থা আছে। সেখানে তাদেরকে ছবি আঁকানো, খেলানো, খাওয়ানো, যাবতীয় তাদেরকে অ্যাক্টিভিটি করা, সমাজ ব্যবস্থার সাথে অ্যাক্টিভিটি করা, সেটা নিয়ে স্টল। আমরা দেখবো এখানে বেশ কিছু আমরা বই দেখতে পাচ্ছি, নতুন নতুন নকশা, নতুন নতুন ডিজাইনের বই। কি কি আছে যদি একটু বলেন। আমাদের পত্রিকা সাজবাতি, আমরা একটু অন্যরকম কাজ করি, বিষয় ভিত্তিক কাজ করি। আমি এবারের কাজটাই বলি। এবার হচ্ছে এটা একটু দেখো, এটা হচ্ছে পুরুলিয়া সংখ্যা। পুরুলিয়াটা তো আছেই, এছাড়া পুরুলিয়ার আরেকটা অন্ধকার দিক আছে যেটা নাচনি, যারা এখনো মারা গেলে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেওয়া হয়। এই নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং এইটার মধ্যে অনেক নাচের সাক্ষাৎকার রয়েছে। এই নিয়ে আমরা কাজটা করছি। কবে থেকে প্রকাশ হচ্ছে? এটা 5 বছর হলো। হ্যাঁ, আমাদের 8টা সংখ্যা হয়েছে। 8টা সংখ্যা হয়েছে, মাঝখানে করোনার জন্য 3 বছর বন্ধ, ওই একটা করে সংখ্যা বেরিয়েছে। টোটাল 8টা সংখ্যা বেরিয়েছে আমাদের। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পত্রিকা কিন্তু এখানে এসে এই মেলায় অংশগ্রহণ করেছে। আরো কিছু পত্রিকার সাথে আমরা কথা বলবো, এগিয়ে যাবো। বহু পত্রিকা আছে এবং সেগুলো নিয়ে আমরা দেখবো। দেখতে পাচ্ছেন আরো একটি পত্রিকার প্রকাশ হচ্ছে, বেশ বহু বছর ধরে একটি পত্রিকার প্রকাশ হচ্ছে, ডুবুরি। আমি কথা বলে নেবো, কবে থেকে প্রকাশ হচ্ছে পত্রিকা? এটা 2001-2 থেকে প্রকাশ হচ্ছে। আপনি প্রকাশ করছেন? আমি প্রকাশক, আমি সম্পাদক, আমার নাম অসীম মুখোপাধ্যায়। তা পত্রিকাটা করি বিভিন্ন স্বাদে। এমন একটা পত্রিকা করে আসছি যা বাংলা, ইংরেজি, ইতিহাস, কম্পারেটিভ লিটারেচার বিভিন্ন বিষয় নিয়ে পড়তে পারে, পড়াতে পারে এবং প্রত্যেকটা লেখার থেকে উপকৃত হয়। মানে পুরনো লেখা এবং চলমান লেখার একটা মেলবন্ধন থাকে, যে কারণে আমি খুব ভালো রিডারও পাই। আচ্ছা, এই লিটল ম্যাগাজিন পত্রিকা পাঠকের সংখ্যা একটা কমেছে, এরকম একটা বিষয় কিন্তু অনেকেরই মতামত। আপনি কি মনে করেন? একটা হয়েছে, সেটার একটা কারণ অবশ্যই বোধহয় হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ। হ্যাঁ, এ বিষয়ে কোনো নেই। তবে এর মধ্যেও ভালো পাঠক রয়েছে, ভালো রিডার আছে। সেটা আমরা বইমেলাতেও লক্ষ্য করেছি। তার আগে লিটল ম্যাগ ফেয়ার হয়েছে, যেটা রবীন্দ্র সদন নন্দনে হয়ে আসছে, সেখানেও লক্ষ্য করেছি। ভালো রিডার চিরদিনই কম ছিল, এখনো কম, কিন্তু আছে। যেমন দেখলেন, কথা বলে নিচ্ছি, পাঠকের সংখ্যা কমলেও কিন্তু যারা পড়তে চান, যারা এখনো বই খোঁজেন, যারা এখনো লিটল ম্যাগাজিন খোঁজেন, সেরকম পাঠকের সংখ্যা কিন্তু এখনো কমেনি। ঠিক সেই কারণেই এখনো বহু লিটল ম্যাগাজিনের স্টল এবং রমরমিয়ে বিক্রি হচ্ছে বেশ কিছু বই। ধন্যবাদ। এরকমই এপিসোড দেখতে চোখ রাখুন আরব টিভির পর্দায়।